ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ডিস্ট্রিক্ট ওয়াইজ শুরু করেছিলাম তার কিন্তু আজ কিন্তু লাস্ট ক্লাস, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের যে টোটাল 23টা জেলা আছে সেই 23টা জেলা সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলে পড়ে নিলাম। তো এর আগে যারা ভিডিওগুলো দেখোনি, এর আগে কিন্তু 3টা পার্ট হয়েছে, এটা 4 নম্বর পার্ট হবে, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু এই 3টা দেখে নেবে, ঠিক আছে? তো বেশি দেরি না করে শুরু করছি। দেখো কি আছে, এটা হচ্ছে দক্ষিণবঙ্গের যে 13তম, দেখো দক্ষিণবঙ্গের 13তম জেলা এখানে কি আছে, হাওড়া জেলা, তাই তো? এবারে হাওড়া জেলা থেকে আমাদের কি পড়তে হবে? দেখো যখনই হাওড়া জেলা পড়বো আমাদেরকে জানতে হবে যে হাওড়া এটা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? পরে দেখো কি আছে, বলছে এটা হচ্ছে কলকাতার যমজ শহর। তাহলে কলকাতার এটা হচ্ছে টুইন সিটি। দেখো যেমন হচ্ছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ যেমন টুইন সিটি, ঠিক একই রকম কিন্তু এই হাওড়া আর কলকাতা এগুলো হচ্ছে টুইন সিটি। ক্লিয়ার? দেখো এরপরে কি আছে, বলছে এই হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু এক্সামে বারবার আসে, ঠিক আছে? যে ভারতের গ্লাসগো কাকে বলা হয়? তাহলে কাকে বলা হয়? মনে রাখবে হাওড়া জেলাকে বলা হয়। ক্লিয়ার? তারপরে দেখো হাওড়া জেলাতে হাওড়া ব্রিজ আছে, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় আসে যে হাওড়া ব্রিজ এটা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে হুগলি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, হাওড়া ব্রিজটা মানে কোন নদীর ওপরে অবস্থিত? অ্যাকচুয়ালি তীরে নয়, সেটা হচ্ছে তোমার হুগলি নদীর। এবারে দেখো এই এই ব্রিজটাকে কি বলা হয়? রবীন্দ্র সেতুও বলা হয়। হাওড়া ব্রিজকে কি বলা হয়? রবীন্দ্র সেতু। ক্লিয়ার? দেখো মনে রাখবে এটা কত সালে নামটা চেঞ্জ হয়েছিল, এটা কিন্তু এক্সামে আসে। তোমাকে আমি বলে রাখছি 1965 সালে কিন্তু এই হাওড়া ব্রিজের নামটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায় কি হয়? রবীন্দ্র সেতু। ঠিক আছে? দেখো হাওড়াতে কি আছে? সাঁতরাগাছি ঝিল আছে। এটাও দেখো আবার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও আবার কিন্তু এক্সামে আসে। রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কি? রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কিন্তু বেলুড় মঠ। কোথায় অবস্থিত? হাওড়া জেলায় অবস্থিত। এরপরে দেখো এখান থেকে যে কোশ্চেনটা আসে, এই রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবেন স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার? স্বামী বিবেকানন্দ কত সালে তৈরি করছিল? বারবার এটা আমি বলি তোমাদের যে 1897 সালে কিন্তু এটা তৈরি করেছেন, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এই বেলুড়ে কি আছে? অ্যালুমিনিয়াম শিল্পের জন্য বিখ্যাত। লিলুয়াতে কি? ইঞ্জিনিয়ারিং শিল্পে আছে লিলুয়াতে। দেখো আবার ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত, বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, সেটা কিন্তু শিবপুরে। হাওড়ার শিবপুরে কিন্তু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কিন্তু অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা দেখো এই হাওড়া ব্রিজ কত সালে ওপেন হয়েছিল? দেখো হাওড়া ব্রিজ তো সঙ্গে সঙ্গে তৈরি, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনটা শুরু হয়েছিল 1936 সালে, ঠিক আছে? এবারে হাওড়া ব্রিজটা ওপেন কখন হয়েছিল? ওপেন হয়েছিল 1943 সালে। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বোঝা গেল? এবং এই ব্রিজটা মনে রাখবে ক্যান্টিলিভার ব্রিজ, মানে এই ব্রিজের মাঝে কোনো পিলার নেই, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ক্যান্টিলিভার ব্রিজ। দেখো কি আছে, পশ্চিমবঙ্গের প্রথম রেলওয়ে লাইন সেটা কিন্তু হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল কত সালে? এই যে 15 আগস্ট 1954 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পশ্চিমবঙ্গে কখন ট্রেন বা যাত্রীবাহী ট্রেন কখন চলেছিল? মনে রাখবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 1854 সালে। বাট যদি বলা হয় যে ভারতের মধ্যে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোথা থেকে কোথা পর্যন্ত চলেছিল? মনে রাখবে তখন মুম্বাই টু থানে, মুম্বাই থেকে থানে পর্যন্ত। ক্লিয়ার? সেটা কত সালে? ঠিক এরই 1 বছর আগে, 1853 সালে, ঠিক 1 বছর আগে 1853 সালে। ক্লিয়ার? সেটা কি বললাম? মুম্বাই থেকে থানে পর্যন্ত। চলো তাহলে হাওড়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে এগুলা পড়বে। এরপরে আমরা চলছি, সেটা কিন্তু উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার হেডকোয়ার্টার কি? উত্তর 24 পরগনার হেডকোয়ার্টার হচ্ছে বারাসাত। ক্লিয়ার? এবং এখানে যে শহর আছে বসিরহাট, বসিরহাট থেকে কি পড়ে না, বসিরহাটটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু ইছামতি নদীর তীরে অবস্থিত। ইছামতি নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভূতিভূষণ অভয়ারণ্য
স্টার মার্ক, এইটাই কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত, মনে রাখবে উত্তর 24 পরগনা জেলায়। দেখো তোমাদের আমি কিন্তু অনেকগুলো অভয়ারণ্য বলেছি, তার মধ্যে বলেছিলাম বেথুয়াডাহারি অভয়ারণ্য। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে বেথুয়াডাহারি অভয়ারণ্যটা কোথায় অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এই যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটাও কিন্তু ইছামতি নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো চন্দ্রকেতুগড়, এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে চন্দ্রকেতুগড় আর্কিওলজিক্যাল একটা সাইট, এটা কোন নদীর তীরে আছে, মনে রাখবে বিদ্যাধরী নদীর তীরে আছে, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? দেখো আমরা জানি উত্তর 24 পরগনাতে কি আছে, দমদম এয়ারপোর্ট আছে। আমরা ভাবি যে দমদম এয়ারপোর্ট কলকাতায় আছে, অ্যাকচুয়ালি কলকাতায় নেই, এটা কিন্তু উত্তর 24 পরগনা জেলায় আছে। ক্লিয়ার? আর্মস অ্যান্ড অ্যামুনিশন, তাহলে অস্ত্র শস্ত্র এই সমস্ত কারখানা, ঠিক আছে, এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি, তাহলে অস্ত্র গোলা বারুদ বা ডিফেন্স ইন্ডাস্ট্রি এটা কিন্তু ইছাপুরে আছে। তারপরে দেখো এখান থেকে যেটা পড়তে হবে আবার ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ব্যারাকপুর। দেখো এই ব্যারাকপুরে কিন্তু প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, এখানেই কিন্তু হয়। এবং ব্যারাকপুরে এই যে প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল, মনে রাখবে প্রথম সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে, এটা কিন্তু এক্সামে আসে, সেটা মনে রাখবে এই মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে কিন্তু সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, ঠিক আছে। আচ্ছা, সিপাহী বিদ্রোহ মনে রাখবে এটাকে বলা হয় মহাবিদ্রোহ। কত সালে হয়েছিল? 1857 সালে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। ক্লিয়ার? আর এই যুদ্ধের ইমিডিয়েট কজ, ঠিক আছে, সেটা কিন্তু মনে রাখবে এনফিল্ড রাইফেলের ওই কার্তুজ, ওটা নিয়ে কিন্তু এই প্রথম এই যুদ্ধটা কিন্তু সিপাহী বিদ্রোহটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সর্বাধিক জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী সর্বাধিক জনসংখ্যা কার রেসপেক্টে? ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে। ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি কোথায়? উত্তর 24 পরগনা জেলায়। বাট যদি বলে ইন্ডিয়ার সাপেক্ষে প্রথম ফার্স্ট সব থেকে জনসংখ্যা বেশি কোথায়, ঠিক আছে, তাহলে সব থেকে জনসংখ্যা বেশি কোথায় যদি বলা হয় ভারতের সাপেক্ষে, তখন উত্তর চেঞ্জ হয়ে যায়, কি হবে? থানে, ঠিক আছে, থানে, এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ক্লিয়ার? তাহলে দেখো আবার এটাও পরীক্ষায় এসেছিল যে থানে যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড জনসংখ্যা কোথায় আছে, সেকেন্ড হাইয়েস্ট জনসংখ্যা, তখন সেকেন্ড যদি হাইয়েস্ট বলা হয় তখন কিন্তু এই তোমার উত্তর 24 পরগনা জেলা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম বললাম 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে বেশি জনসংখ্যা কোথায়? থানেতে। এবং সেকেন্ড কোথায়? সেকেন্ড হচ্ছে উত্তর 24 পরগনা। ক্লিয়ার? এরপরে দেখো কি আছে, দক্ষিণ 24 পরগনা, তাই তো। দক্ষিণ 24 পরগনার হেডকোয়ার্টার কি? আলিপুর। আলিপুরে কি আছে? ট্যাক্সাল আছে, আবহাওয়া দপ্তর আছে, তোমার জাতীয় পাঠাগার আছে, এটা একটু জাস্ট করে নেবে। ক্লিয়ার? এবং পশ্চিমবঙ্গের দক্ষিণতম জেলা এবং বৃহত্তম জেলা, দেখো 2022 নয়, এটা 2011 সেন্সাস অনুযায়ী। বাট এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে। কেন? কারণ আমরা রিসেন্ট জানছি যে অনেকগুলা ডিস্ট্রিক্ট ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 2011 সেন্সাস পর্যন্ত দেখো, এখন পর্যন্ত টিল নাও মানে 2024 পর্যন্ত কিন্তু বৃহত্তম জেলা সেটা কিন্তু দক্ষিণ 24 পরগনায় আছে এরিয়া ওয়াইজ, বোঝা গেল। আর সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হলে আমরা জানতে পারবো। দেখো এবারে দেখো বারুইপুরের পেয়ারা। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, আমরা জানি যে বারুইপুরের পেয়ারা, জয়নগরের মোয়া, এগুলা সবই কিন্তু ওই দক্ষিণ 24 পরগনা জেলায় আছে, ঠিক আছে। আচ্ছা, সাগর দ্বীপের গঙ্গাসাগর মেলা খুব ইম্পর্টেন্ট, যে গঙ্গাসাগর মেলাটা কোথায় হয়? সাগর দ্বীপে হয়, এটা খুব বিখ্যাত ওখানের কিন্তু, ঠিক আছে। দেখো ডায়মন্ড হারবারে এই যে চিংড়িখালির দুর্গের ভগ্নাবশেষ কিন্তু পাওয়া গেছে, জাস্ট একটু পড়ে নেবে। তারপরে দেখো এখানে কয়েকটা দ্বীপের নাম দিয়েছে, এই দ্বীপগুলা কিন্তু পরীক্ষায় আসে, যেমন সুন্দরবন, কাকদ্বীপ, নামখানা, পূর্বাশা। সব থেকে ইম্পর্টেন্ট এখানের মধ্যে এই যে পূর্বাশা দ্বীপটা, এইটা কিন্তু নবগঠিত বদ্বীপ, ঠিক আছে। তাহলে একদম নিউ ফর্মড বা নতুন গঠিত বদ্বীপের নাম কি? সেটা কিন্তু পূর্বাশা দ্বীপ। এই পূর্বাশা দ্বীপের কিন্তু আরেকটা নাম আছে, ঠিক আছে, মনে রাখবে নিউ মোর আইল্যান্ড বলা হয়, নিউ ল্যান্ড, ঠিক আছে, নিউ মোরে আইল্যান্ড এই পূর্বাশা দ্বীপের আরেকটা কিন্তু নাম। ক্লিয়ার? তারপর দেখো
সুন্দরবন। সুন্দরবন হচ্ছে কি পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান। তাহলে আমরা 6টা জাতীয় উদ্যান পড়েছি, তার মধ্যে সব থেকে বৃহত্তম কোনটা, সেটা কিন্তু সুন্দরবন। এবারে সুন্দরবন থেকে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু একদম মনে রাখবে এগুলো প্রত্যেকটাই এক্সাম রেসপেক্টিভসে প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন দেখো সুন্দরবন টাইগার রিজার্ভ কত সালে হয়েছিল? 1973 সালে হয়েছিল। সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে হয়েছিল? 1984 সালে হয়েছিল। সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে হয়েছিল? 1987 সালে। ঠিক আছে, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট, 1989 সালে। এবং রামসার সাইট কত সালে হয়েছিল? 2019 সালে। ঠিক আছে, এইগুলা কিন্তু প্রাইমারিতে পরীক্ষায় এসেছিল, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, আবার রামসার সাইট মনে রাখবে খুব খুব ইম্পর্টেন্ট। এই যে সালগুলো আছে সুন্দরবন থেকে প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে, সুতরাং এই সালটা যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু মাস্ট দেখে নেবে। ঠিক আছে, এরপরে দেখো সেটাকে হচ্ছে স্যাংচুয়ারি। যেমন দেখো কি আছে, হ্যালিডে আইল্যান্ড আছে, লোথিয়ান আইল্যান্ড আছে, সজনেখালি আছে। সজনেখালি হচ্ছে মাতলা এবং ঘুমডি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ঘুমডি নদীর মিলনস্থলে, ঠিক আছে, যেখানে মিলন হচ্ছে এই দুটা নদী, সেখানে কিন্তু এই সজনেখালি আছে। এরপরে দেখো নরেন্দ্রপুর। এই যে চিন্তামণিকর, এইটা খুব পরীক্ষায় আছে, আমি দেখেছি। ঠিক আছে, এই চিন্তামণিকর কয়েলের বাগান, এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু এগুলি আছে। ক্লিয়ার? চিন্তামণিকর কোথায় আছে? দক্ষিণ 24 পরগনা জেলায়। তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্রে কি কি পড়তে হবে? দেখো বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত, বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে দক্ষিণ 24 পরগনায় বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। আমরা অনেকগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র পড়ে এসেছি, সবগুলা দেখে নেবে। এবং তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় আছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি অলরেডি। দেখো এই জেলাতে কি আছে মনে রাখবে, বায়ুকল, বাইন মিল। এর পোটেনশিয়াল কিন্তু সব থেকে ভালো। দেখো ওখানে কি আছে, তাহলে বায়ুকল আছে। ক্লিয়ার? দক্ষিণ 24 পরগনায় কি আছে? তাহলে বায়ুকল আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এটা কি মনে রাখবে? সুন্দরবন বদ্বীপ। এই সুন্দরবন বদ্বীপটা গঙ্গা এবং ব্রহ্মপুত্র মিলনস্থলে কিন্তু তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে সুন্দরবন বদ্বীপটা কোন কোন দুটি নদী মিলিত স্থানে যে তৈরি হয়েছে? আমরা জানি যে ওদিকে আসাম থেকে, তাই তো, আসাম থেকে তোমার ব্রহ্মপুত্র রিভার গেছে, এদিকে গঙ্গা রিভার তোমার পদ্মা নামে গেছে। এই দুটো নদী যখন মিলিত হচ্ছে, এদিকে হুগলি রিভার, তো সমস্তগুলো যখন একসঙ্গে মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পরে কিন্তু একটা প্রচুর বড় আইল্যান্ড তৈরি করছে। সে আইল্যান্ডটার নাম কি? সুন্দরবন আইল্যান্ড। ক্লিয়ার? এরপরে দেখো বলছে লার্জেস্ট কন্টিজিউয়াস ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা কোনটা? সুন্দরবন। তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে ম্যানগ্রোভ অঞ্চল, বড় ম্যানগ্রোভ অঞ্চল কিন্তু সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল। ঠিক আছে, তবে দেখো সুন্দরবন অঞ্চলের নদ নদী, এই যে কয়েকটা নদীর নাম কিন্তু সুন্দরবন জানতে হবে, তাই তো? কি মাতলা, গোসাবা, বিদ্যাধরী, হ্যাঁ, এসব নদীগুলি আছে। রায়মঙ্গল, তাহলে মাতলা, রায়মঙ্গল, পিয়ালি, গোসাবা, হাড়িভাঙা, ঠাকুরান, বিদ্যাধরী, এই সমস্ত রিভার গুলা কিন্তু সুন্দরবনে আছে। সবাই কিন্তু জানো, আমরা ছোটবেলায় পড়েছি এগুলো অলরেডি। তবে দেখো সুন্দরী গাছ। সুন্দরী গাছ কি? এই সুন্দরবনে সুন্দরী গাছ আছে। কি গাছ আছে? সুন্দরী আছে, গরান আছে, গেওয়া আছে, এই সমস্ত গাছগুলা কিন্তু ওখানে সুন্দরবনে পাওয়া যায়, তাই তো? আর এই সুন্দরী গাছে কিন্তু নিউ মেটাফোর দেখা যায়। নিউ মেটাফোর বলতে শ্বাসমূল আছে। অ্যাকচুয়াল সুন্দরবন যে অঞ্চলে জন্মায় সেখানে কিন্তু সবসময় নিচে কিন্তু জল থাকে, জল জমে থাকে, তাই তো? জল জমে থাকলে ওই জলেতে কিন্তু প্রচুর লবণ থাকে, তাই তো? যেহেতু ওইটা তোমার সাগরের সঙ্গে যুক্ত, বে অফ বেঙ্গলের সঙ্গে যুক্ত, সুতরাং ওইখানের যে গাছগুলি হয় তারা কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে না জল থেকে, কারণ জলের মধ্যে তোমার অক্সিজেনের ডেফিসিয়েন্সি থাকে, অক্সিজেন কম থাকে। ওই জন্য কিন্তু গাছগুলি বাতাস থেকে সরাসরি অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু কিছু মূল বের হয়, সেই মূলগুলিকে বলা হয় শ্বাসমূল। ঠিক আছে, আমরা পড়েইছি যে সুন্দরী গাছে শ্বাসমূল, ঠেসমূল থাকে, তাই তো? ঠেসমূল অ্যাকচুয়ালি যখন প্রচুর পরিমাণে তোমার জল বইতে থাকে তখন কি হয়, তাকে ঠেস দিয়ে থাকার জন্য ঠেসমূল তৈরি হয়েছে। তো এগুলা কিন্তু আমাদেরকে পড়েছি আমরা ছোটবেলায়। ঠিক আছে, দেখো এবং কি দেখো
এই যে লবণাক্ত, দেখো মনে রাখবে, যে সমস্ত উদ্ভিদগুলো জলে জন্মাচ্ছে তাদেরকে কি বলা হয়? হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়, তাই তো? তাহলে এই গাছগুলিকে বলা হয় কি? হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়। এবং মনে রাখবে এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে জরায়ুজ অঙ্কুরোদ্গম, ঠিক আছে? জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কি? মনে রাখবে এই যে সুন্দরবন অঞ্চলে যে সমস্ত গাছগুলি হয় সেই গাছগুলিতে কিন্তু তোমার গাছে ফল থাকা অবস্থাতেই সেখানে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যায় বীজ থেকে, ঠিক আছে? এইটাকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম, সেটাও কিন্তু এখানেই কিন্তু সুন্দরবন অঞ্চলেই কিন্তু দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, যেমন দেখলে এখানে বললাম যে যখন কোনো একটা মাটিতে যখন মানে তোমার জলাভূমিতে জন্ম নিচ্ছে তাকে বলা হয় হ্যালোফাইট উদ্ভিদ। ঠিক একই রকম যদি মরুভূমিতে কোনো উদ্ভিদ জন্মায় তাকে কি বলা হয়? জেরোফাইট উদ্ভিদ। ঠিক আছে, আমরা পড়েছি যে যে সমস্ত উদ্ভিদগুলো মরুভূমিতে জন্মায় তাদেরকে বলা হয় জেরোফাইট উদ্ভিদ। তো এইগুলো এক্সট্রা পয়েন্ট গুলা কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আজ কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমি কমপ্লিট করলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ। এর পরে কিন্তু আমি তোমাদের রিভার বা অন্যান্য কিছু পড়াতে পারি, তো তোমরা কিন্তু এইগুলো ভালো করে প্রত্যেকটা দেখে নেবে।